নমস্কার, সোজা কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাকিস্তানের লাগাতার সন্ত্রাসের প্রত্যুত্তর যে শুধুমাত্র মুখের কথা নয়, তা বুঝিয়ে দিল ভারতীয় সেনা। গতকাল মাঝরাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে প্রায় 3 কিলোমিটার ভেতরে ঢুকে গিয়ে জঙ্গিদের একাধিক লঞ্চিং প্যাড তছনছ করে দিল ভারতীয় সেনাবাহিনী। আর এরপরই উঠছে অনেকগুলো প্রশ্ন, যে যদি প্রত্যাঘাত আসে তার জন্য কতটা তৈরি ভারত। দুই প্রতিবেশী দেশ, যারা দুটোই পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাদের মধ্যে এই মুহূর্তে যে সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে, সেটাই বা কি ভাবে দেখছেন বিশেষজ্ঞরা। এইসব নিয়ে আমাদের আজকের সোজা কথা রয়েছেন এক্সপার্টরা, তাদের কাছে যাব। তার আগে আপনাদের দেখাবো ঠিক কিভাবে হলো এই সার্জিক্যাল স্ট্রাইক। গরম লোহায় হাতুড়ির ঘা মারা। সামরিক দিক দিয়ে কাজটা সহজ নয়। উড়িতে জঙ্গি হানার পরেই নিয়ন্ত্রণ রেখার ওপারের নিরাপত্তা কঠোর করে পাকিস্তান। ভারতের ওপর চাপ বাড়াতে পাক সামরিক মহড়াও চলছিল। ভারত প্রস্তুতি নিচ্ছিল নিশ্চুপে, তলে তলে। সাত দিন ধরে নিয়ন্ত্রণ রেখার ওপারে নজরদারি চালানো হয়। 7টি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী। বুধবার মধ্যরাতে উত্তর ভারতের অজ্ঞাত সেনা ঘাঁটি থেকে ওড়ে সেনা হেলিকপ্টার গন্তব্য কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা। নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক সেনাকে ব্যস্ত রাখতে তখন লাগাতার গোলা ছুটছে ভারতীয় আর্টিলারি। শত্রুদের র্যাডার ফাঁকি দিতে খুব নিচু দিয়ে ওড়ে হেলিকপ্টার। হেলিকপ্টারে ছিলেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় প্যারা কমান্ডো। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে প্রায় 3 কিলোমিটার ভেতরে নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়া হয় কমান্ডোদের। একে একে জঙ্গি ঘাঁটিগুলির নিশানা করে হামলা করেন ভারতীয় কমান্ডোরা। সেনা হেলিকপ্টার থেকেও হামলা চালানো হয়। সামনে যে আসে তাকে উড়িয়ে দেন ভারতীয় কমান্ডোরা। জঙ্গিদের মাথা, জঙ্গিদের গাইড বা জঙ্গি শিবির। গুলি বৃষ্টি থেকে রেহাই পায়নি কেউই। ভোর 4:30 অপারেশন শেষ করে ফেরানো হয় কমান্ডোদের। সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানিয়ে দেওয়া হয় পাকিস্তানকে। मैंने अभी पाकिस्तान डायरेक्टर जनरल ऑफ मिलिट्री ऑपरेशंस के साथ संपर्क किया और उनको अपने कंसर्न्स बताए और उनको कल रात के ऑपरेशंस के बारे में भी जानकारी दी। যদিও পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইকের কথা মানতে নারাজ। তাদের দাবি ভারত নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি ছুঁড়েছে মাত্র, যার যোগ্য জবাব দিয়েছে পাক সেনারা। তবে মান বাঁচাতে মরিয়া পাকিস্তান হামলা করতে পারে তা নিয়ে নিঃসন্দেহ সেনাবাহিনী। मैं ये यकीन दिलाना चाहता हूं कि भारतीय आर्म्ड फोर्सेस, सशस्त्र दल किसी भी कॉन्टिजेंसी के लिए हर समय तैयार हैं। পাকিস্তান সীমান্তে পাঞ্জাবের গ্রামগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সীমান্তবর্তী 10 কিলোমিটার পর্যন্ত এলাকা খালি করে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখাও কাশ্মীর সীমান্ত বরাবর গ্রাম খালি করা হয়েছে। রিপোর্ট 24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন 3 অবসরপ্রাপ্ত সেনা কর্তা, রয়েছেন মেজর জেনারেল অরুণ রায়, রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সানিয়াল, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কর্নেল সৌমিত্র রায় এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পুরুষোত্তম ভট্টাচার্য। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আমাকে টুইট করে আপনাদের মতামত জানাতে পারেন। তবে আলোচনায় যাওয়ার আগে আরও একটি তথ্য আমরা পাচ্ছি, যেটা নর্দার্ন কমান্ড সূত্রে জানা যাচ্ছে যে সেনাবাহিনীকে কার্যত ফ্রি হ্যান্ড দেওয়া হলো সরকারের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, দেখো মৌপিয়া, নর্দার্ন কমান্ড সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই প্রথম তো 1 দশকে এরকম একটা সার্জিক্যাল অ্যাটাক করলো ভারতের তরফ থেকে হলো, সেটা যে শুধুমাত্র গতকাল হয়ে বা গত 7 দিন ধরে যা প্রিপারেশন করে গতকাল অ্যাটাক হয়েছে সেটা না। এর পরবর্তী সময়ে যখনই এরকম দেখা যাবে যে নিয়ন্ত্রণ রেখার ওপারে এরকম ভাবে তারা খবর পাবেন যে জঙ্গিরা লুকিয়েছেন, যে কোনো সময় তারা নিয়ন্ত্রণ রেখা পার করে এই সার্জিক্যাল অ্যাটাক করতে পারে, সেই রকম নির্দেশ নর্দার্ন কমান্ড থেকে দেওয়া হয়েছে আজকে। মৌপিয়া, কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমি প্রথমে মেজর জেনারেল অরুণ রায়ের কাছেই আসবো। মেজর জেনারেল রায়, সবাই চেয়েছিলেন যে উড়ির অ্যাটাক তার একটা প্রত্যুত্তর হোক, কিন্তু যেহেতু দুদেশের মধ্যে টেনশন এরকম একটা জায়গায়, দুটোই পরমাণু শক্তিধর রাষ্ট্র, আপনার কি মনে হয় সার্জিক্যাল স্ট্রাইকটা এটা খুব ওয়াইজ ডিসিশন হলো? দেখুন, যেদিন উড়ির উপর ওই হামলা হয়েছিল সেদিন ওখানকার কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল SC দুয়া, আমি ওই ভদ্রলোককে ভালো করে চিনি, উনি আমার স্টুডেন্ট ছিলেন। উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, পেপারে এসেছিল যে এটার জবাব দেওয়া হবে আর খুব তাড়াতাড়ি। আপনি যেটা আজকে দেখছেন সার্জিক্যাল স্ট্রাইক, এটা আজকের জিনিস নয়, মানে কাল রাতের জিনিস নয়। এটা প্রিপারেশন, এটার শেপিং, যাকে বলে ব্যাটলফিল্ডকে শেপ করা, মানে আমার অ্যাট্যাকের জন্য শেপ করা, এটা তার পরের দিন থেকেই চলছে। আর এখানে খালি প্যারা কমান্ডোর নাম আসছে,
আর অ্যাকচুয়ালি যে ইউনিট ডোগরা 10 ডোগরা 6 বিহারের ছিল ওদের লোকেরা এটার মধ্যে বেশ ঘমাসা নিয়ে করেছে। তবে আমার খালি কথা হলো যে আমাদের আর একটু উপর দিকে ভাবা, এটা তো গ্রাউন্ড অ্যাকশন, এই গ্রাউন্ড অ্যাকশন চলতে থাকবে। কি রাহিল শরীফ যে পাকিস্তানের চিফ, উনি এটা করলেন কেন? যে উড়ি অ্যাট্যাক, পাঠানকোট অ্যাট্যাক, উনি নভেম্বর এটা হয়ে গেল আর আমাদের ফোর্স করলেন টু স্ট্রাইক ব্যাক। এই স্ট্রাইক ব্যাক করে কি হলো, ওনার যে নভেম্বর মাসে সুপার অ্যানুয়েশন রিটার্ন ওটা ওনাকে উনি এক্সটেনশন দিয়ে দেওয়া হবে। আমি আপনাদের নিয়ে যেতে চাই শ্রোতাদের, যখন আমাদের পারভেজ মুশাররফ ওনাকে প্রথম স্যাংশন এক্সটেনশন দিয়েছিল কিন্তু এই নওয়াজ শরীফ, তারপরে উনি নিজে পাওয়ারে বসে নিজেকে এক্সটেনশন, মিস্টার রাহিল শরীফ, জেনারেল রাহিল শরীফ ওই পজিশনে আসতে চান না। উনি অতটা অ্যাম্বিশিয়াস হ্যাঁ, না, উনি চান যে ওটা, কেন কি কোর কমান্ডাররা তখন একটু মারমার করেছিল, সেটা ইনি চান না। ইনি চান বসে থাকতে বাই প্রক্সি টু। আমি আসবো আপনার কাছে, আমি কর্নেল রায়ের কাছে যাব। কর্নেল রায়, সেদিনে যখন কথা হচ্ছিল সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনার দিকটা উঠে আসলো, ফাইনালি সার্জিক্যাল স্ট্রাইকের পথে হাঁটলো ভারত। হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক কথাটা কিন্তু একটা আমেরিকান টার্মিনোলজি। এটা নিয়ে খুব হইচই, এই কথাটা কিন্তু খুব হইচই হচ্ছে উরি অ্যাটাকের পর থেকেই। কিন্তু আমি এটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলবো না, আমি এটাকে বলবো কমান্ডো রেডস। যেভাবে কমান্ডোরা স্পেশাল অপারেশন যারা করছে তারা দে আর অ্যাকচুয়ালি কমান্ডো, অ্যান্ড রাইটলি আমি মেজর জেনারেল অরুণ রায়ের সঙ্গে এক, তার সঙ্গে 10 ডোগরাস আর 6 বিহার, যাদের ওই 18 জন সোলজার এরভাবে মারা হয়েছিল, তাদেরও ট্রুপস ছিল। তারা কিন্তু একটা কমান্ডো রেড করলো, নট অন পাকিস্তান আর্মি বাট অন টেররিস্ট লঞ্চ প্যাড। তার মানে আমরা এটাকে যদি বলি যে ইট ইজ এ সার্জিক্যাল স্ট্রাইক অন পাকিস্তান আর্মি অ্যাক্রস দি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, it will be wrong. It is actually a commando raid on terrorists organization. Absolutely, launching pad, absolutely. তার মানে আমরা কিন্তু টেররিস্ট ক্যাম্পগুলোকে ডিস্ট্রয় করলাম, ডিস্ট্রয় করে ফিরে এসেছি। আমি আসবো কর্নেল রায় আপনার কাছে, আমি ব্রিগেডিয়ার সানিয়ারের কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে প্রত্যাঘাতের আশঙ্কা, কারণ আমরা দেখেছি এর আগে যদি সার্জিক্যাল স্ট্রাইকের কথা পাকিস্তান স্বীকার করেনি, কিন্তু পাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি তার নিউক্লিয়ার শক্তি নিয়ে যে মন্তব্য করেছেন, কোয়াইট সিগনিফিকেন্ট। না, ফার্স্টলি এই যে সো কল্ড নিউক্লিয়ার ডেটারেন্ট, আমি ওটাকে নিউক্লিয়ার ব্লাফ বলি। এটা এক্সপোজ হয়ে গেল ইন কার্গিল কনফ্লিক্ট, যখন আমেরিকা পাকিস্তানকে ক্লিয়ারলি বলে দিল that don't open your grandma's casket and show some nukes. Once we see some activity, some action is going to be taken. Nuclear myth তখন ভেঙে গেছে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে রিটালিয়েশন। পাকিস্তান রিটালিয়েট করবে, কিন্তু কোন ফর্মে করবে? পাকিস্তানের ইন্টারনাল ডাইনামিক্স ভীষণ আনস্টেবল। একটা টিফ আছে বিটুইন বোথ দ্য শরীফস, ইন্টারনাল প্রবলেমস আছে, external problems আছে with Iran and with Afghanistan। আর তারপরে ইন্ডিয়া কিছু জিনিস ভালো প্ল্যান করেছে। ফার্স্টলি আমরা ডিপ্লোম্যাটিক্যালি ইন দ্যাট ওয়ার একটু এগিয়ে আছি, চাপ সৃষ্টি করেছি, আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি ইন্টারন্যাশনাল, কি উই হ্যাভ দ্য রাইট ফর এ রিপোস্ট, মানে কাউন্টার অ্যাটাক করতে পারি, কিন্তু কখন করবো, কিরকম ভাবে করবো, হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ডকে বলে দিয়েছে যে আমরা এটা করব, অ্যান্ড দ্য টাইমিং ইজ গোইং টু বি অফ আর চুজিং, আর সেটাই করলো। পাকিস্তান একটা রিয়্যাক্ট করবে, এখন কিরম ভাবে রিয়্যাক্ট করবে? আমাদের সবার চোখ হচ্ছে আইবি আর এলসি থেকে, ওই লোকেদের সরানো হচ্ছে, আর্টিলারি ফায়ার হবে এদিক ওদিক, দ্যাট ইজ অফকোর্স ওয়ান অফ দ্য অপশনস। আমি যেটা এলসি ফায়ারিং দেখেছি, পাকিস্তান ভীষণ ভয় করে to open up its guns. আমাদের রিটালিয়েশনটা ভীষণ ম্যাসিভ। পাকিস্তান মিডিয়া ইজ ব্যান্ড ফ্রম শোয়িং ইটস ওন ক্যাজুয়ালিটিস। নওয়াজ শরীফ দুবার ইউএন এর কাছে গিয়েছিল, কমপ্লেন করেছে অ্যাগেন্স্ট ইন্ডিয়ান শেলিং, মানে আমাদের শেলিংটা ওই রকম। পাকিস্তান কোথায় এটা এক্সপ্লয়েট করতে পারে? পাকিস্তান ইন্ডিয়াতে অনেক স্লিপার সেলস তৈরি করেছে,
ফিদায়া অ্যাটাক। হ্যাঁ, ফিদাইন অ্যাটাক না, রেড এখানে পশ্চিমবাংলা থেকে আরম্ভ করে কেরালা, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, এখানে ওদের স্লিপার সেলস আছে। স্লিপার সেলসরা হচ্ছে এদের ব্যবহার করা হয় ফর ভেরি স্পেসিফিক কাজ। এখন ডিপেন্ড করে আমরা পাকিস্তানকে কতটা অ্যান্টাগনাইজ করেছি। যদি একটা দুটো পাঁচটা যদি সৈন্য যদি বর্ডারে মারতাম, হয়তো এই স্লিপার সেলস অ্যাক্টিভেট হতো না। কিন্তু যেহেতু আমরা এলসি পার করে ওদের মেরেছি আর ওদের প্রেস্টিজে লেগেছে, আই এক্সপেক্ট রিটালিয়েশন ইন দ্য হিন্টারল্যান্ড, ভেতরে, আর বিশেষ করে কলকাতা ইজ দ্য সেকেন্ড মোস্ট ভালনারেবল প্লেস। কেন আপনি কলকাতা মোস্ট ভালনারেবল বলছেন, সেকেন্ড মোস্ট ভালনারেবল বলছেন, সেই প্রসঙ্গেও আমি আসবো। এবং একই সঙ্গে যেভাবে আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচি করে বলেছিলেন যে আন্তর্জাতিক মহলে একঘরে করতে হবে পাকিস্তানকে, মনে করা হচ্ছিল যে শুধুমাত্র কূটনৈতিকভাবে একঘরে করার পথেই হাঁটছে ভারত এবং পাকিস্তানের ওপর ক্রমাগত, যাতে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ে। কিন্তু আজকের ঘটনা, আজকের এই প্রেস ব্রিফিং সেটা দেখিয়ে দিল যে আসলে দ্বিমুখী পথ নিচ্ছে, দ্বিমুখী নীতি নিচ্ছে এই মুহূর্তে ভারত, যেখানে একদিকে ডিপ্লোম্যাটিক্যালি তাকে কোণঠাসা করা, অন্যদিকে প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক।